আওয়ামী লীগের বিচ্ছিন্নভাবে মিছিল করা, বিচ্ছিন্নভাবে সেই জায়গায় তারা ওইটা আসলে গুপ্ত সংগঠনের কাজ। হ্যাঁ, এবং আমরা যেখানে তাদেরকে ফ্যাসিস্ট হিসেবেই চিহ্নিত করি। আমরা পরিবহনের ক্ষেত্রে, গণপরিবহনের ক্ষেত্রে বলেছি যে আমাদের মূল টার্গেট হচ্ছে গণপরিবহন বৃদ্ধি করা। আমাদের লক্কর বাসগুলিকে সরিয়ে আমাদের ইলেকট্রিক বড় বড় গণপরিবহন বাসগুলিকে আনা। আমরা ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেমন স্কুল কলেজগুলি তাদের কোনো শুল্ক দিতে লাগবে না গণপরিবহনের ব্যাপারে। আর আমরা যারা ইলেকট্রিক ভেহিকেল আনবে অথবা তাদের কিন্তু আগে যেটা 62% ট্যাক্স ছিল সেটাকে আমরা 15% ভ্যাটের মধ্যে নিয়ে এসেছি। এসি বাস যারা চালায় তাদেরকে কিন্তু ইতিমধ্যে মালিক সমিতিতে ডেকে বলেছি, আপনারা রাস্তা থেকে আপনাদের রাস্তার পাশে কোনো অফিস নিয়ে সেখান থেকে আপনারা যাত্রী উঠাতে পারবেন না। ঈদ মোবারক। উৎসবের এই আনন্দময় দিনে আমরা সবাই যখন প্রিয়জনের সাথে সময় কাটাই তখন আমাদের কৌতূহল জাগে সমাজের পরিচিত যে মুখগুলো, ঈদ তাদের কেমন কাটে তাদেরকে নিয়ে। বিশেষ করে রাজনীতির মাঠের তীক্ষ্ণ যুক্তি আর আপসহীন কণ্ঠস্বর যখন ঈদের আমেজে কিছুটা নমনীয় হয় তখন সেই আড্ডাটা আসলে বেশ দারুণভাবে জমে ওঠে। আজকের এই ঈদের কড়া আলাপে, যেটি একদমই কড়া আলাপ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, তবে আমরা চেষ্টা করব। আজকে আপনাদের সঙ্গে আমি ফারাবী হাফিজ। ঈদের এই বিশেষ কড়া আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সমকালীন রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের এই সময়টাতে মানে এই সময়টা আপনি বের করে যে সময় দিচ্ছেন এটার জন্য আমরা খুবই খুশি। এই সময়টাতে আপনাদের ব্যস্ততা অনেক বেশি, বিশেষ করে আপনি যে মহাসড়কের দায়িত্বে, মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানে আপনাদের কাজ অনেক বেশি থাকে। সো সেইখান থেকেও আপনি সময় বের করেছেন এবং আপনাকে ছোটোবেলায় মানে আমরা যখন থেকে চিনি আপনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন আপনি, এবং এখনো সম্ভবত সেই আগের বাসাতেই আছেন। মন্ত্রী হওয়ার পরও সেই বাসা আপনি চেঞ্জ করেন নাই? সবুজবাগের মাদারটেকেই থাকেন। তো সবাই মানে টেন্ডেন্সি থাকে ডেফিনেটলি একটা মন্ত্রীদের বাসাগুলো অনেক বড়, অনেক স্পেশাস, সেখান থেকে আপনার সেই বাসায়, ছোট বাসায় রয়ে গেলেন। ব্যাপারটা হচ্ছে আমার কাছে দায়িত্বটা আমার অনেক বড়, বাসাটা আমার ছোট। মানুষ আমার সেই ছোট বাসাটা দেখেই তো আমাকে ভোট দিয়েছে এবং মানুষ আমার তাদের লোক মনে করে, এলাকার মনে করে যে আমি আসলে তাদেরই একজন, যে কারণে আসলে তারা চায় আমি তাদের মধ্যেই থাকি যাতে। এবং প্রতিদিন আমাদের ওই এলাকাটা আসলে অউন্নত এলাকা এবং ওখানে রাস্তাঘাট খুব ভাঙাচোরা। যখন কর্পোরেশনের ভেতরে থাকার পরও হ্যাঁ, আমাদের এখনো বড় বড় বাঁশের সাঁকো আছে, এখনো মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়, এরকম অনেক এলাকাও এখনো আছে। মানুষ মনে করে যে যখন আমিও সেই তাদের পথের সাথী, তাদের মধ্যেই চলাফেরা করি, তারা ওইটাকে মানে তাদের দুঃখ কষ্টটা মনে একটু কমে যায় যখন দেখে আমিও কষ্ট করছি তাদের সাথে। হ্যাঁ, আমি চেষ্টা করছি আবার কষ্টও করছি, তখন তাদের মনে হয় যে অনেক মানে দুঃখ কষ্ট ক্ষোভের থেকে তারা কিছুটা বের হয়ে আসতে পারে। এখন হাবিবুর রশিদ, যেই হাবিবুর রশিদকে আমরা চিনতাম এবং এই 17 বছর বিশেষ করে যেই জেল জুলুম, মানে আপনাকে চিনি ওই সময় থেকেই, আপনার এক থানাতেই সবুজবাগেই আপনার নামে 27টা মামলা ছিল, রাইট? তো সেই হাবিবুর রশিদ যে সবসময় সে বাসায় থাকে না, বাসায় থাকে মানে সবসময় সে ঘুরতে থাকে, নাইলে জেলে থাকে, মানে থাকতেন আর কি। তা সেই হাবিবুর রশিদ আর মন্ত্রী হওয়ার পরে কি চেঞ্জ কি? আসলে আমাদের রাজনীতিতে আসাটা অনেকটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়। আমি মতিঝিল আইডিয়াল থেকেই এসএসসি পাশ করি। তো আমরা যখন স্কুলে পড়ি 9-10-এ তখনই আসলে এরশাদ বিরোধী আন্দোলন খুব তুঙ্গে। তা ওই তখনই আমরা আসলে ছাত্র রাজনীতির সাথে অনেকটা সম্পৃক্ত, যে আমরা স্বৈরাচারের পতন হবে, দেশ একটা গণতান্ত্রিক দেশ হবে। তার থেকে আমাদের কোনো উদ্দেশ্য বা নির্দিষ্ট মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা না। যে আমাদের রাজনীতির আসা ব্যাপারটা ছিল যে আমরা যখন আসলে মানুষের মধ্যে খুব মানে রক্ত টকবকে থাকে, তখন আমরা মনে হচ্ছে সবাই ছাত্র যারা এরশাদের বিরোধী আন্দোলন, তো তখন ঢুকে যাওয়া এবং তার থেকে এক্সট্রা সময় রাজনীতিতে পুরোপুরি সম্পৃক্ত হওয়া। পরবর্তীতে ফ্যাসিস্টের সময় আমাদেরকে, হাসিনার সময় আমাকে প্রায় 86 দিন ডিবি রিমান্ডে থাকতে হয়েছে। 86 দিন, একটানা 25 দিন আমি ডিবি, 13, 14, 15 ওই আচ্ছা, যখন ওই যে আন্দোলন ছিল নির্বাচনের জন্য, হ্যাঁ, সেই সময় আমি 2বার অ্যারেস্ট হই। তা আমাকে প্রায় একটানা 25 দিনের ডিবির ওই গারোতে থাকতে হয়েছে। যেখানে থাকতাম ওইখানে হয়তো বা 21 জনের বেশি থাকা সম্ভব ছিল না, কিন্তু আমরা 45 জন 48 জনও থেকেছি। একটা
ওয়াশরুম ছিল, সেটার আবার দরজা ওইভাবে ছিল না, কোনো ফ্যান ছিল না। আর ফেরারি লাইফ তো আসলে সবসময় কখনো 6 মাস, কখনো 1 বছর বাসায় যেতে পারতাম না। আমার মাকে সবসময় বলতাম যে আম্মা 2টা ব্যাগ রেডি করে রাখেন, একটা শীতের কাপড়ে, একটা গরম কাপড়ে, কোন সময় অ্যারেস্ট হই, কোন সময় জেলে যাই, জেলে গেলে অন্তত কাপড় পরার কাপড়গুলি যাতে সাথে যায়, ওই ব্যাগটা যাতে পৌঁছে। ওই মানসিকতায় বড় হতে হতে আসলে নিজেকেই মানে ওই জায়গায় নিয়ে গিয়েছে যে চাহিদার জায়গাটা খুব স্বল্প হয়ে গেছে। সেই কারণে এখন যখন আর এবার যখন আমাকে দল নমিনেশন দিয়েছে, আমি কিন্তু এমপি প্রার্থীও ছিলাম না, দল থেকে কিন্তু আমি নমিনেশন চাইনি। ও, আপনি চান নাই? না, দল থেকে আমি নমিনেশন চাইনি। আচ্ছা। আমাকে নমিনেশন দেওয়ার পর দল বলছে তোমার নির্বাচন করতে হবে, এই জন্য তোমাকে নমিনেশন দেওয়া হয়েছে। তা আমি বলছি যে আমার তো কোনো প্রস্তুতি নেই, ওই এলাকার মানুষ তোমাকে চিনে জানে, ভালোবাসে, হ্যাঁ তুমি নির্বাচন করবা। আপনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তার বাসায় গেছেন আপনি? আমার আসলে আমি তো তার সাথে কি এখনো আপনার যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ হয়। এই গত ঈদেও আমার সাথে তাসনিম যারা, জাবেদ রাশিন, তাদের সাথে কথাবার্তা হয়েছে। আর আমি আসলে তো ওই শব্দটাই কখনো ব্যবহার করি না, প্রতিদ্বন্দ্বী না। তারা আমার হচ্ছে আমি তাদের সহযোগী মনে করি। আমি মনে করি যে তারা যেহেতু ওই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে, সুতরাং আমি মনে করি তারা আমার সহযোগী, কারণ তারাও এলাকার উন্নয়ন চায়, আমিও এলাকার উন্নয়ন। তারা তো সেই কথাই নির্বাচনে বলেছে, তাই না? আমিও তো সেই কথা বলেছি, উদ্দেশ্য যেহেতু একই। এই ঈদে আপনি যেহেতু আপনার এলাকা ছেড়ে আসলেনই না, মন্ত্রী পাড়ায় উঠলেন না, কিন্তু আপনি একজন মন্ত্রী, তা আপনার এলাকার যে অবস্থা, মানে আমাদের চোখে যা দেখি, ওটা না গ্রাম না শহর, একটু মফস্বল টাইপের ব্যাপার আছে, এবং ওখানে আইন শৃঙ্খলাও খুব একটা ভালো থাকতো না এক সময় জানতাম, যদিও রিসেন্ট খবর আমরা জানি না। সেই জায়গায় থেকে ঈদ কেমন কাটলো? আসলে আমাদের 5টা ওয়ার্ড ইউনিয়ন নতুন করে ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সিটি কর্পোরেশনে, যে কারণে অবকাঠামো ওইভাবে গড়ে ওঠে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইউনিয়নগুলি খুব বড় ছিল, যে ওইখানে প্রশাসনিক যে আসলে বিভিন্ন পুলিশ ফাঁড়িগুলি প্রতিটা ইউনিয়নে কিছু পুলিশ ফাঁড়ি থাকা উচিত ছিল, একটা করে পুলিশ ফাঁড়ি। কারণ কিছু কিছু ইউনিয়নের পরিধি এত ব্যাপক, সেটা একটা থানার চেয়েও পরিধি অনেক ব্যাপক। হ্যাঁ, তাই সেই কারণে ওখানে প্রশাসনিক ওইগুলি গড়ে ওঠে নাই। আর শিক্ষার জায়গায় ওখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু নাই। আমার টোটাল নির্বাচনী এলাকায় একটা বিশ্ববিদ্যালয় কলেজে আছে, আর বাকিগুলি হচ্ছে আমাদের অনার্স পর্যন্ত, আমার মাস্টার্স ওরকম নাই। তাই যে কারণে শিক্ষা পরিবেশটা ওইভাবে গড়ে ওঠে নাই, অবকাঠামো ওইভাবে গড়ে ওঠে নাই, প্রশাসনিকভাবে ফাঁড়ি ওইভাবে স্থাপন করা হয় নাই, যে কারণে আমাদের ওইখানে কিছু সমস্যা থেকেই থাকে। কিন্তু আমরা যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মানুষ যেহেতু আমি তাদের মধ্যেই বসবাস করি, যে কোনো ব্যাপারে তার যে কোনো সময় আমার কাছে আসতেও পারে, কথা বলতেও পারে। আর আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে এখনো পারে। আমি মানে এই যে রাত্রে এখন আমি কখন যাব 12টার সময় মানুষ, কিন্তু আমি রাত্রে 1টা, 1:30, 2টা পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত এলাকার লোক থাকে আমি ততক্ষণ পর্যন্ত দেখা করি। আপনাকে নিয়ে এটা শুনতাম যে ছদ্মবেশী, মানে বিএনপি নিয়ে যেহেতু চাঁদাবাজ এক রকমের ট্যাগ দেয়া, এবং হচ্ছে যে এই সমস্যাটা আপনারা মানে সলভ করার জন্য, আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনার দেখা যাচ্ছে ছদ্মবেশে নাকি আপনি শুনেছি, আমি ঠিক জানি না। আমি যেটা করি, যেমন আমি অনেক জায়গায় ট্রেনে যাত্রী হই, দেখা যায় যে আমি 2টা টিকিট কেটে আমি যাত্রীদের সাথে যাই, যে প্রতিটা আমি মানে ক্যারেজে অথবা বগিতে যেটা বলি, সেখানে প্রতিটা যাত্রীর সাথে দেখা করি। আমি মানে 80% যাত্রীর সাথে হ্যান্ডশেক করি, মানে ছেলেদের যারা তারা চিনে যে আপনি একজন মন্ত্রী। হ্যাঁ, তারা চিনে, কারণ আমি এত বেশি ট্রেনে যাওয়া আসা করতেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছি, হ্যাঁ, এবং তারা এখন আমাকে চিনে। মানে প্রোটোকল নিয়ে যান নাকি একদম পাবলিকলি? আমি প্রোটোকল বলতে হচ্ছে যে অফিসের কিছু স্টাফ যায়, আর এমনি পুলিশ প্রশাসন কোনো যায় না। প্রোটোকল বলতে হচ্ছে আমি একটা যাত্রীরা একটা কেবিনে হয়তো বা 2জন যাওয়া যায়, সিঙ্গেল কেবিনে, ওই 2জনই যাই ওখানে। আর হয়তো বা অফিসে কিছু স্টাফ থাকে, কর্মকর্তা থাকে, যে বিভিন্ন ধরনের অভিযোগ যাত্রীরা করে, তখন সেই অভিযোগগুলির ব্যাপারে যাতে সরাসরি তাদেরকে জবাবদিহিতে আনা যায়, কেন এই অভিযোগগুলি। আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যেহেতু কোনো কিছু ঘটলেই মন্ত্রী বা প্রধানমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীদের মানে দায়ী করা হয়, সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে বলি, অথবা মাঠ লেভেলে যারা ড্রাইভার, গার্ড, তাদেরকে দায়ী করা হয়। তাহলে মাঝখানে যারা আছে তারা দায়িত্বের মধ্যে আসে না অনেক সময়। আমরা বলি যে যার দায়, আমাদের সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যতটুকু আছে
সেই অংশটুকু যাতে সর্বোচ্চ ব্যবহারটুকু আমরা করি। আপনি রেলের কথা তুললেন, রেলপথ মন্ত্রণালয় যেহেতু আপনি নিজে তদারকি করছেন, মন্ত্রণালয়ের গার্ডিয়ান আপনি, আপনার কি এরকম কোনো বিষয় আছে যে বাংলাদেশের রেল নিয়ে যে পরিমাণ ধরেন সমালোচনা, মানুষকে এখন ওই যে টিকিট কালোবাজারি, তারপরে খাবার মান, রেলের নিয়োগ, এইসব বিষয় নিয়ে আপনার কি কোনো বিষয় নিয়ে কোনো অসহায় লাগে কোনো কিছু নিয়ে? যে যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি এখনো মানে পারেন না বা পারছেন সীমাবদ্ধতা, না। হ্যাঁ সীমাবদ্ধতা আছে। যেমন কোন স্টেশনে যে আমি যে ওই কয়েকদিন আগে কমলাপুর স্টেশনে গেলাম, যাওয়ার পরে দেখি যে কমলাপুর স্টেশনে 2টা পানির কল ভেঙে গেছে। তা ওই 2টা কল কতদিন যাবত নষ্ট বলতেছে 15 দিন। তাই না? 15 দিন যাবত এইখানে কি সুপারভাইজার বা দায়িত্বশীল কেউ আছে? আমি বললাম যে আপনার কাজটা কি? 2টা কল নষ্ট হয়েছে 15 দিন, আপনি ঠিক করতে পারেন না। গেলাম ওয়াশরুমে, ইজারা দেওয়া, তাহলে তাদের সাথে কন্ডিশনটা কি? মানে ফ্লাশ নাই, হ্যাঁ দুর্গন্ধ হচ্ছে, তাহলে তাদের সাথে কন্ডিশন তো তারা এটাকে দুর্গন্ধমুক্ত রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন। কেন রাখতেছেন? আপনারা কি করতেছেন? কোথাও বসে আছে যাত্রীরা, ফ্যান ঘুরতেছে না, কি হয়েছে? সুইচটা নষ্ট। কেন নষ্ট? আমাদের কথা হচ্ছে যে আবার কোথাও ট্রলি আছে, চাকাটা ভেঙে গেছে, চাকাটা কেন ঠিক করছেন না? আমি বললাম যে এগুলি তো অবহেলা। আমার হয়তোবা অনেক যে পরিমাণ আমার লোকোমোটিভ দরকার, মানে ইঞ্জিন দরকার, যে পরিমাণ আমার ক্যারেজ বা কোচ দরকার, সেটা নাই আমার। কিন্তু যতটুকু আছে তার আমি সর্বোচ্চ ব্যবহার চাই আমাদের সরকার। না, এই অবহেলার কথা যে বললেন, এই অবহেলা কিন্তু কাজে অবহেলা মানে একটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা শাস্তি দিচ্ছি। এখন এই শাস্তি, এটা আমি ধরেন গত ঈদেও ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যিনি উপদেষ্টা ছিলেন, তার সাথে কথা বললাম, উনিও একটু অসহায়তা প্রকাশ করলেন। বাংলাদেশে এই যে আমলাতন্ত্রটা এমনভাবে সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের ক্ষেত্রে আপনারা আটকে যান কিনা, আমি সেটা জানার জন্যই জিজ্ঞেস করছি। আপনার কি কোনো সময় অসহায় আমাদের লাগে এখানে কিনা? অসহায়ত্ব নাই। আমার এখানে হচ্ছে যে আমার কথা হচ্ছে সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু যতটুকু, আমার কথাটা স্পষ্ট, কিন্তু যতটুকু সক্ষমতা আছে সেখানে আমি অবহেলা মেনে নিব না। আমার মানে হয়তোবা আমার লোকোমোটিভ নেই, ক্যারেজ নেই, কিন্তু আমার যতটুকু আছে সেই জায়গায় কেউ যদি অবহেলা করে, আমরা তাকে শাস্তিতে আনবই। তাদের মধ্যে তাহলে কি রেলপথ মন্ত্রণালয় ঘিরে যত রকমের দুর্নীতি হয়, এখন কি রেলপথ মন্ত্রণালয়কে আপনি দুর্নীতিমুক্ত বলবেন? আমি রেলপথ মন্ত্রণালয়কে দুর্নীতি মুক্ত বলবো কি বলবো না সেটা বড় ব্যাপার না। আমার কথা হচ্ছে আমরা যখন দায়িত্বে আছি, তখন আমরা যখনই কোনো দুর্নীতির ব্যাপারে আমরা মানে কোনো কিছু শুনি বা জানি বা বেরোয় আসলে সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। গতবার টিকিট কালোবাজারি যখন হয়েছে, কয়েকটা খবর বের হয়েছে, সাথে সাথে আমরা স্টেশনে ছুটে গিয়েছি, তদন্ত করেছি, তাদেরকে শাস্তির আওতায় এনেছি। কোন দুর্ঘটনা ঘটেছে তাদেরকে শুধুমাত্র চাকরিচ্যুত করিনি, তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছি। মানে যারা দুর্ঘটনা দায়ী তাদেরকে আমরা শুধু চাকরিচ্যুত করি না, কিন্তু আইনের আওতায় এনেছি। আমার কথা হচ্ছে অতীত ছিল অনেক রেলপথ নিয়ে, এখন যখনই যেটা আমরা পাবো, আমাদের কথা হচ্ছে সেই জায়গাটায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছি কিনা, বা সর্বোচ্চ গ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো গাফিলতি আছে কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। না, এখানে মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের ওই ইন্টারভিউটা আমি করেছিলাম, তো সো জিনিসটা জলে আর কি আমার স্মৃতিতে। তো উনি বারবার এই কথাটাই বলছিলেন যে কোনো জায়গায় এই সীমাবদ্ধতার কথা বললেন না, এই সীমাবদ্ধতাটা বাংলাদেশে এইরকম যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন, আপনি নিয়েই সেটা বাস্তবায়ন আবার করাটা কঠিন, কারণ আইনগুলোই এইরকম যে সরকারি একটা অভিযোগ আপনি দেখলেই সেটা হলো না, সেটাকে প্রমাণ করতে হয়, লম্বা প্রক্রিয়া, বিভিন্ন ধাপে তো একজনের চাকরি যেতে অনেক সময় লাগে। ঠিক আছে, আমার কথা হচ্ছে দায়িত্ব তো বন্টন করা। জি, আমার কি দায়িত্ব আরেকজনের কি এমপি হিসাবে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব বন্টন করা, যেমন রেলের যারা কর্মকর্তা আছে তাদের দায়িত্ব তো বন্টন করা। যার এই যে কোনো একটা ঘটনা ঘটলে অথবা যে কোনো একটা দুর্নীতি ঘটলে যাদের এই দায়িত্ব, তাদেরকে বিরুদ্ধে আমি পানিশমেন্টের ব্যবস্থা করব। তারপরে যা প্রমাণিত হবে কি হবে না সেটা, কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে আমার ব্যবস্থা গ্রহণ করা। সেই জায়গায় আমি গাফিলতি করছি কিনা, সেই জায়গায় আমি গাফিলি করতে রাজি না। সেই জায়গায় হচ্ছে আমরা যখনই যে ব্যাপারটি আসবে আমাদের সামনে, আমরা আইনি ব্যবস্থা প্রাথমিক একটা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীতে সে যদি মামলা করে, সে তখন কোর্টে এটা প্রমাণিত হবে, কিন্তু প্রাথমিক অবস্থায় তো সেই দায়িত্ব তাকে নিতে হবে। বিএনপি সরকারের এই মোটামুটি 3 মাসের বেশি, প্রায় 100 দিন, তো এই সময়ের মধ্যে আপনারা এরকম কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? ওই যে বললাম না যে গত ঈদে আমরা অনেকেই এই যে টিকেটের যেগুলি এসেছে,
যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা চাকরিচ্যুত করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছি। অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে স্টেশন মাস্টার থেকে তাদেরকে করেছি। প্লাস হচ্ছে যারা আমাদের এই যে আমরা এই ঈদের যারা বলেছে যে জিএম থেকে ডিআরএম থেকে শুরু করে ডিএন থেকে সবাইকে বলেছি যার যার একেবারে রোড লেভেলে পর্যন্ত আপনাদের যেতে হবে। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আমি বললি কথা হচ্ছে সক্ষমতার জায়গায় যদি না থাকে আলাদা ব্যাপার, সক্ষমতা আছে, আমি সেটা অবহেলার কারণে একটা কিছু ঘটলো, সেই জায়গায় আমরা ছাড় দেবো না। রেলপথ মন্ত্রণালয়ে কর্মকর্তা বা কর্মচারীদের কোন কোন জায়গায় দুর্নীতির সুযোগ আছে এটা সম্পর্কে আপনার আইডিয়া মোটামুটি তৈরি হয়েছে? এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা ভালো পোস্টিং খারাপ পোস্টিং এইভাবেই তারা কর্মকর্তারা ভাগ করে নেয় যে আমাকে ওই জায়গা দেওয়া মানে ভালো পোস্টিং, মানে ওখানে আমার লাভ আছে, মানে আমার বেতনের বাইরে ওখান থেকে ইনকাম আছে বিভিন্ন ওয়েতে, সেই জায়গাগুলোকে আপনাদের কাছে চিহ্নিত কিনা? এখন যে ব্যাপারটি হচ্ছে যে যখনই যে জিনিসে কোনো রকম দুর্নীতি কেউ আসে, দুর্নীতি যে করতে যাবে সে নদীর পানি গনেও দুর্নীতি করতে পারে। কি এরকম একটা কথা আছে না, যে ধরেন একজনকে এক জায়গায় পোস্টিং দিয়েছে সে নদীর পাড়ে বসে থাকার জন্য, সে বসে বসে চিন্তা করতে, সে দুর্নীতিগ্রস্ত, সে বসে বসে চিন্তা করতেছে এখানে কিভাবে দুর্নীতি করা যায়। তখন সে দেখলো যে নৌকাগুলি চলে বা লঞ্চগুলি চলে, নদীর পাড়ে এসে ঢেউ এসে বাড়ি খায়, তখন সেটা জরিমানার ব্যবস্থা করছে। যে দুর্নীতি করবে সে দুর্নীতির পথ খুঁজে নিবে, সেটা যেই পদেই থাকুক। তা আমাদের কথা হচ্ছে যে এরকম যারা দুর্নীতি করতে চায়, সে যে মানে যেই দুর্নীতি করবে সে যেই পদেই থাকুক, যে অবস্থানেই থাকুক, সেটার জন্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এখন ব্যাপারটা হচ্ছে সে কোন জায়গায় কোন অবস্থা থাকে, এক এক জায়গায় ব্যাপার হচ্ছে যে আমরা দেখব যে কোনো একটা টেন্ডার হলে পরে সেটা নিয়মগুলি রক্ষা করা হয়েছে কিনা, এবং নিয়মের কোনো ব্যর্থই ঘটলে আমরা এসে অনেক জায়গায় কোনো টেন্ডার হলে যদি ব্যর্থ হয় আমরা রিটেন্ডার করতে বলি, আবার অনেক জায়গায় আমাদের কোনো কিছু হলে এটা আমরা আবার পুনঃতদন্ত করতে বলি করে। আমাদের কথা হচ্ছে নিয়মের মধ্যে যদি যেটা হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ আমরা দিব না কাউকে। অনিয়ম যেসব জায়গায় এস্টাবলিশ, যেমন রেলপথ মন্ত্রণালয়ের মানে রেলের প্রচুর জমি, রেলের জমি সেগুলো দখল হয়ে গেছে, মার্কেট হয়ে গেছে, এবং সেটা প্রভাবশালী গ্রুপ। আগে যখন আওয়ামী লীগের সরকার ছিল তখন তাদের কোনো না কোনোভাবে পরিচিত প্রেশার গ্রুপ থাকতো, এখনও তারা হয়তো লিয়াজো করে বা যোগসাজশ করে তারা ওখানে টিকে আছে, কিন্তু তারা খাস জমির উপরে মানে রেলের জমির উপরে। সেই জায়গাগুলোকে আপনারা চিহ্নিত করবেন বা করার কোনো পরিকল্পনা কি আছে? ব্যাপার হচ্ছে এই ব্যাপারে আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমাদের সরকারের সিদ্ধান্ত, যে আমরা রেল বা সড়ক বা সরকারি সম্পত্তি যাদের দখল করে আছে, হ্যাঁ, সেটা তাদেরকে সেই দখলমুক্ত করতে হবে, উচ্ছেদ করতে হবে, সে যেই হোক। আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি রেলের সম্পত্তি কেউ ব্যক্তিগত পর্যায়ে আর লিজ দেওয়া যাবে না, এবং যেগুলি লিজ সময় পার হয়ে গিয়েছে অথবা বেদখল আছে সেগুলিকে আমাদেরকে উচ্ছেদ করতেই হবে। আমরা সরকারি সম্পত্তিকে সরকারি কাজে ব্যবহার করতে দিব, অন্য ব্যক্তিগত কাজে। সুতরাং আমরা এই ব্যাপারে অলরেডি বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে, এবং রেলের এটা খিলগাঁও রেলগেটও দেখেছেন যে ভেঙে চুরে অনেক জায়গায় উচ্ছেদ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু উচ্ছেদ প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু আমরা কারো দিকে তাকাচ্ছি না। কোনো সুপারিশ তদবির আসলে আসলে সেটা শুনি না, সেই জায়গায় আমরা অন্ধ অথবা বধির হয়ে যাচ্ছেন। ওকে, অভিযোগ আছে যে ঈদের সময় সড়কে এবং টার্মিনালগুলোতে চাঁদাবাজি বেড়ে যায়, যার প্রভাব পড়ে টিকিটের মূল্যে। সড়কে চাঁদাবাজি বন্ধে আপনারা কোন ধরনের স্টেপ নিয়েছেন যেটা বলবেন যে হ্যাঁ আমরা হ্রাস করতে পেরেছি, যেটা আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা এটা টেনে ধরার চেষ্টা করেছি বা স্টেপ নিয়েছি? কী ধরনের স্টেপ নিয়েছেন? এবং সড়কেরটা যাওয়ার আগে একটা কিছু ইনফরমেশন দিই রেলের ব্যাপারে। রেলে কিন্তু আমরা ইন্টারনেট সুবিধা আমরা বাস্তবায়ন করছি বিভিন্ন আন্তনগর ট্রেনে। আরেকটা হচ্ছে যে আমার যে এই ফোন নাম্বারটা, এটা কিন্তু অনেক দিনের আগের নাম্বার, এই নাম্বারটা সব জায়গায় দেওয়া। আমাকে কিন্তু আপনার ফোন নাম্বার পাবলিক করা? হ্যাঁ, সবাই যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে? ফোন দিতে পারে, এত মানুষ বাংলাদেশে। হ্যাঁ, আমাকে রেলের অনেক সময় অনেক যাত্রী ফোন দেয়। আপনি কি এখনো নাম্বার দিয়ে দিতে চান? আমি নিজেই ফোন ধরি না, আপনি কি এখনো পাবলিকলি নাম্বার দিয়ে দিতে চান? হ্যাঁ, দিয়ে দিতে চাই, সমস্যা নাই, কারণ এটা তো আমার সব জায়গায় দিয়ে দেয়, সরকারি গেজেটও দেওয়া, সরকারি গেজেটও দেয়, যে কেউ যে কোনো জায়গা থেকে চাইলে আপনাকে ফোন দিতে পারে। আচ্ছা, আমরা কি নাম্বারটা শুনে রাখি? 01677888880, এটা আমার হোয়াটসঅ্যাপ করা নর্মাল নাম্বার, এবং সরকারি নাম্বারও এই নাম্বারটাই ব্যবহার করা আমার। আচ্ছা, তাহলে আপনি আমার রেলের অনেক যাত্রীরা অনেক সময় বিভিন্ন জায়গায় গত ঈদে আপনাকে এই ক্যামেরায় দেখাচ্ছে, আপনি একটু যদি বলে দেন যে রেল নিয়ে যে কোনো রকমের অভিযোগ অথবা যে কোনো রকমের আপনার কাছে অভিযোগ জানাতে পারে বা প্রতিকার চাইতে পারে এই ক্যামেরায়। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগত নাম্বার
777-888-0। এটা আমার ব্যক্তিগত নাম্বার। এছাড়া রেলের অভিযোগ করার নাম্বারও আমরা দিয়ে দিচ্ছি, সব জায়গায় রেলের বগিতে দেওয়া আছে। আর ব্যক্তিগতভাবে আমার সাথে যখনই যে যোগাযোগ করে, আমরা একটা কথা বলি যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তবে যেখানে সীমাবদ্ধতা গাফিলতি হয় সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলি যে যদি কোনো আপনারা বিরক্ত করবেন না, ডেফিনেটলি একটা নাম্বার যখন পাবলিক করে একজন এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনি ডেফিনেটলি তাকে ওইটুকু রেসপেক্ট দিবেন। আপনার যদি মনে হয় যে এই জিনিসটা জানানো উচিত, আপনি একটা মেসেজ দিয়ে রাখেন, নিশ্চয়ই তিনি এটা আরো ভালো মনে হয়, তাই না? এখন কিছু ব্যাপার আছে, যেমন আপনার সাথে আমি কথা বলছি, জি, এখন যদি কেউ আমাকে ফোন করে, হ্যাঁ আমি তো ফোনটা ধরতে পারবো না, না রাইট, হ্যাঁ ওই ছাড়টুকু আমাকে দিতে ওই হবে। ডেফিনেটলি সেটা হ্যাঁ, মানুষ ধরেন আমাদের কখনো মিটিং হয়, হ্যাঁ মিটিংয়ে বসে আমি যখন মিটিং করতে থাকি তখন ওটা তো আসলে সৌজন্যের মধ্যে পড়ে না জি, যে আমি ফোনটা ধরবো, সবার সামনে কথা বলবো। এরকম কিছু কিছু জায়গায় আমাকে ছাড় দিতে হবে ব্যক্তিগতভাবে, বাট যে সময় বাকি সময়গুলো আমি ফোন নিজেই ধরি আমার এই নাম্বারটা, এবং এই নাম্বারটা অনেক পুরান নাম্বার। আচ্ছা, রেলের বিষয়ে শুনলাম, আমি একটু আর সড়কের ব্যাপারটি হচ্ছে যে আমরা সড়ক ব্যবস্থাপনা স্বচ্ছতা চাই। আমরা বিআরটি কর্তৃক ভাড়া নির্ধারিত দেওয়া আছে, এবং এসি বাসগুলি ভাড়া নির্ধারিত ছিল না, তাদের সাথে আমরা কয়েকবার মিটিং করেছি। মিটিং করে আমরা তাদেরকে বলেছি সেইগুলিতে ভাড়া নির্দিষ্ট করতে হবে। আর যেটা হচ্ছে যে গতবার আমরা 20 জনের মতো ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিলাম, এবার প্রায় 50 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা এই যে হয়েছে। গরু ও মানে এই যে ঢাকার বাইরে থেকে সব জায়গা থেকে গরু আসছে এই ঈদের সময়টাতে, এই সময় কিন্তু মানুষের যারা গরুর ব্যবসা করে, ব্যাপারী, গরিব মানুষ, বেশিরভাগ মানুষ তারা কিন্তু এইটাকে নিয়েও এক ধরনের টেনশনে থাকে। রাস্তায় যাবে, ধরেন পঞ্চগড় থেকে একটা গাড়ি আসবে, ট্রাক আসবে এই ঢাকার তেজগাঁওয়ে, এখানে আসতে আসতে পথে হয়তো পার গরুতে তার 2000 টাকা পড়ে, এইরকম একটা খবর আমরা দেখছিলাম। এবার কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যারা গরু নিয়ে আসবে তারা কোন হাটে যেতে চায় এবং তার ওই হাটের ইজারাদারকে তার ওই হাটের নাম ব্যানারে, তার ট্রাকের সামনে তারা একটা ব্যানার করে ঝুলিয়ে দিবে যে তারা এই হাটের গরু নিয়ে যাচ্ছে। এবং এই সুতরাং যাতে এই যে হাটের গরু সেই হাটের গরু যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে, প্রশাসনকে সেভাবেই নির্দেশ দেওয়া যে যে ট্রাকের যে হাটের নাম লেখা ব্যানার থাকবে, কেউ যদি সেটাকে, ইতিমধ্যে মানে আপনার জেনেছেনও, পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশের থেকে সে বিবৃতি দেওয়া হয়েছে যে কোনো হাটের গরু যদি অন্যায়ভাবে কেউ আটকিয়ে রাখে তাহলে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে। সুতরাং আমরা যারা গরু নিয়ে আসছে তাদেরকে আমরা বলছি, যারা হাটের ইজারা নিয়েছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা আপনাদের ব্যানারগুলি অন্তত ব্যবহার করবেন গাড়িতে, যাতে অন্য একজনের হাটের গরু আরেকজন না নিয়ে যেতে পারে। আর এটার কারণ হচ্ছে যে এই গরু নিয়ে টানা হেঁচড়া করলে মহাসড়কে একটা যানজটের সৃষ্টি হয়, সেটার থেকে যাতে মুক্ত করা যায় সেটার কারণে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত। না সেটা তো হয়, কিন্তু এই যে আগে একটা সময়, কিছুদিন আগে, মাসখানেক আগে, গত ঈদের সময় বিশেষ করে আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী যখন এইরকম একটা চাঁদাবাজি ইস্যু নিয়ে কথা হলো, তখন এটাকে আবার মানে বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আসলো সামনে। এখন প্রশ্ন হচ্ছে যে এই চাঁদাবাজিটা কিন্তু যারা এই যে যাত্রী কল্যাণ বা সড়ক পরিবহনের শ্রমিক হিসেবে তারা দেখি একটা চাঁদা নেয়, এই টাকাটা, এই যে গরুর পেছনে তার কিন্তু অতিরিক্ত 2000 টাকা যে লাগলো একটা গরুর পেছনে, সেইটাকে আপনারা কিভাবে করবেন, নিশ্চিত করবেন যে এখন লাগবে না? আপনার অভিযোগটাতে স্পেসিফিক না, আপনি ওভারঅল একটা অভিযোগ বলতেছেন। সেটা হচ্ছে যে আমরা এই ব্যাপারে যদি মানে একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, আর একটা হচ্ছে আমাদের সড়ক পরিবহন আমাদের কোনো কিছু, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, এরকম যদি কোনো অভিযোগ পাই তাহলে আমি তো বললাম যে সাথে সাথেই আমরা তখন ম্যাজিস্ট্রেট পাঠাই। আমরা গত ঈদের সময় আমি অনেক জায়গায় কিছু অভিযোগ পেয়েছি, সাথে সাথে ম্যাজিস্ট্রেটদের সেই জায়গায় পাঠিয়েছি, সেই কাউন্টারগুলি জরিমানা করেছি। হ্যাঁ, ট্রেনে যখন পেয়েছি সাথে সাথে ট্রেনের ওইখানকে ডিআরএম জিএম থেকে ফোন করে সেখানে যে দায়িত্বশীল ট্রেনে যে তাকে শোকজ করার ব্যবস্থা করেছি, অনেক ক্ষেত্রে গার্ডকে মানে আইনের আওতায় এনেছি। ঠিক তেমনিভাবে আমাদের যদি আর যেই কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দায়িত্বটুকু পালন করবে। ওই ব্যাপারে তো আমি ডাইরেক্ট বলতে পারবো না, তবে আমাদের যে মন্ত্রণালয়ের যে দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু আমরা পালন করার ব্যাপারে কড়াকড়ি রয়েছি। আচ্ছা, আপনি কি এইটা বলবেন, আপনাদের মন্ত্রণালয়ের আরেকটা কাজ আমরা যেটা দেখেছি দেশের বাইরে, অন্যান্য দেশে যিনি বাস চালান, ওই বাসের চালক
তার লাইসেন্সের কপি এবং তার ফোন নাম্বার সহ ওই যাত্রীদের সামনে ওপেন থাকে, যে তার আসলে লাইসেন্স আছে কিনা, সেই লাইসেন্সটা এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা, এবং তার নামে মোটা দাগে মানুষের কোনো অভিযোগ আছে কিনা, ওইখানে সরকারের কাছেও তারা এইটা পাঠাতে পারে। এরকম প্রত্যেকটা পাবলিক পরিবহনে এই জিনিসটা আছে, আমাদের বাংলাদেশে নাই। আপনি তো ডাইনামিক ছিলেন একদম শুরু থেকে, এখনও আপনি মন্ত্রী হিসেবে এখন আপনি মন্ত্রীর বাসায় থাকেন না, আপনি আপনার মতো করে চলেন। এই জিনিসটা বাংলাদেশে চালু করা যায় না? হ্যাঁ, আমরা মানে এই ব্যাপারে আমরা আসলে আধুনিকীকরণ, আমরা যে কয়েকটা পদক্ষেপ নিয়েছি। আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমন স্কুল কলেজগুলি তাদের কোনো শুল্ক দিতে লাগবে না গণপরিবহনের ব্যাপারে। আর আমরা যারা ইলেকট্রিক ভেহিকেল আনবে অথবা তাদের কিন্তু আগে যেটা 62% ট্যাক্স ছিল, সেটাকে আমরা 15% ভ্যাটের মধ্যে নিয়ে এসেছি। তার মানে আমরা ব্র্যান্ড নিউ ইলেকট্রিক ভেহিকেলের দিকে আমরা যাচ্ছি। আমরা জিপিএস প্রতিটা গাড়িতে, সেটা কি শুধুমাত্র বাসের জন্য এবং ট্রাকের জন্য? সেটা কি ব্যক্তিগত যেটা ব্যবহার করে? ব্যক্তিগত যেটা ব্যবহার করে সেটা তো শুধুমাত্র লোন সুবিধা আপনারা একটু বাড়িয়েছেন, কিন্তু কেনার ক্ষেত্রে সেই না, সেটার ব্যাপারে, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে বিপুল সংখ্যক মানুষ যেটা ব্যবহার করে তাকে অগ্রাধিকার দেওয়া। আমি যদি এই মুহূর্তে আমি ইলেকট্রিক ভেহিকেল ছোট ছোট গাড়ির দিকে আমি দিই, তাহলে আরও বেশি যানজটের জ্যামের তৈরি হতে পারে। আমাকে আগে গণপরিবহনকে, যেটা আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার করি, গণপরিবহনকে আগে অগ্রাধিকার দিতে হবে। আমরা সেই জায়গাটাই লক্কর বাসকে আমরা সরিয়ে সেখানে আমরা ইলেকট্রিক ব্র্যান্ড নিউ গাড়িগুলিকে আমরা ওই জায়গায় আনতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা গণপরিবহনের পরিমাণটা বাড়াতে চাচ্ছি। আচ্ছা, আমি তো আর পার্লামেন্ট মেম্বার না, হলে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাকে বলতাম যে মাননীয় মন্ত্রী আপনি কি এই বিষয় নিয়ে পদক্ষেপ নেবেন কিনা। কাইন্ড অফ ওই রকম, মানে মানুষের জায়গা থেকে, মানুষের মানে এক্সপেকটেশন, একটা মানুষ অন্য দেশ থেকেই ধরেন এই দেশে বেড়াতে আসছে, সে যে ট্যাক্সি ক্যাবটায় উঠতেছে সেই ট্যাক্সি ক্যাবের মধ্যে এটা নাই যে ওই ড্রাইভারের যে লাইসেন্স আছে অবশ্যই, কিংবা তার যে অভিযোগ জানানোর কোনো জায়গা আছে সেই জিনিসটা থাকে না। বাসে উঠবে, সেই বাসে এটা থাকে না। এটা ট্রেনে উঠবে, বগির মধ্যে এটা থাকে না। এটা রাখতে পারে। ব্যাপার হচ্ছে কি, এটা কিন্তু আমরা যেটা এবার বলেছি, প্রতিটা আমরা যেমন আপনি এটা বলছেন হচ্ছে ব্যক্তির ড্রাইভারদের পরিচিতি, আমরা কিন্তু এটা নিয়মের মধ্যে আছে, কিন্তু সেটা বাস্তবায়ন নাই। আমরা এই ব্যাপারে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করব। আমরা ভাড়ার ব্যাপারে কিন্তু বলে দিয়েছি যে প্রতিটা বাস স্ট্যান্ডে এবার ভাড়াটাকে বড় একটা আমরা সেটা ব্যানার দিয়ে হোক, আর প্রতিটা ভাড়াগুলিকে একেবারে আইডেন্টিফাই করতে হবে। বাসের ভিতরেও ভাড়ার একটা ব্যানার লাগানো থাকবে, যাতে ভাড়া কত কোন রুটে এটা যাত্রীরা সহজে বুঝতে পারে। আর যে জিনিসটা আপনি বললেন, অবশ্যই প্রতিটা পরিবহনের প্রতিটা ড্রাইভার, শুধু ড্রাইভার না, অ্যাসিস্ট্যান্ট সবারই পরিচিতি দেওয়া বাধ্যতামূলক। এই ক্ষেত্রে কোনো মানে এটা বাস্তবায়নের ক্ষেত্রে শিথিলতা করা হয়, তবে আমরা এটার ব্যাপারে আরো কড়াকড়ি অবস্থান নিব। ওখানে পরিষ্কার সব দেশেই আমরা দেখেছি যে বাংলাদেশে এটা আছে, যদি কোনো ধরনের কোনো বাংলাদেশে এটা আছে, অভিযোগ করতে পারে, বাংলাদেশে এটা আছে, কিন্তু বাস্তবায়নে হয়তো বা কড়াকড়ি নেই। তবে আপনার এটা বাস্তবায়ন যাতে আরো কড়াকড়ি হয় সেই ব্যবস্থা আমরা করব। আচ্ছা, মোটা দাগে এই দেশের মানুষের একটা বিরাট সাফারিংসের জায়গা মহাসড়কে ছোট মানে কম গতির যানবাহনগুলো চলে, ইজি বাইক, ওই যেটা অটো রিক্সা, সেটা মহাসড়কেও চলে, বড় বাসও চলে, মানে দ্রুত গতির বাসও চলে, ট্রাকও চলে, সেই বাসে সেই রাস্তায় আবার এই অটো রিক্সাও চলে। এইটা এবং ঢাকা শহরে তো এটা একেবারে মহামারীর মতো। তো আপনারা এই যে রিসেন্টলি একটা জিনিস চালু করেছে ঢাকা, এটা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, যে ওই যে মামলা দেওয়ার, অটো মামলা, এআই ক্যামেরা দিয়ে, সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু, এবং খুব সুশৃঙ্খল একটা জিনিস হচ্ছে। কিন্তু ওই জায়গায় বাদ সাধে এই অটো, ওই জায়গায় বাদ সাধে এই রিক্সা, এবং হচ্ছে যেটা অননুমোদিত যানবাহন, সেই জায়গায় আপনারা কোনো কি শক্ত কোনো, এটা কিন্তু আওয়ামী লীগও চেষ্টা করেছে একবার না কয়েকবার, তারা কিন্তু ব্যর্থ হয়েছে বারবার। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যেটা হচ্ছে যে আমরা পরিবহন বললাম তো, আমরা চাচ্ছি একদিকে আমাদের পরিবহনে যেমন রেলে কানেক্টিভিটি, ঢাকার আশেপাশে রেলে কানেক্টিভিটি বাড়ানো, রেল সেবাকে আরও একটু উন্নত করা, প্ল্যাটফর্মগুলি উন্নত করা, আমরা ইন্টারনেট সুবিধা দেওয়া। আবার এদিক দিয়ে আমরা চাচ্ছি এই ভেহিকেলটাকে আরও বেশি নিয়ে আসা, গণপরিবহনের সংখ্যা বাড়ানো। আমরা চাচ্ছি যে ভাড়াগুলিকে সব এসি নন এসি ভাড়াগুলিকে নির্দিষ্ট করে দেওয়া। তারপরে ইজি বাইকের দিকে নজর দিবেন না আপনারা? আমরা ইজি বাইকের যে ব্যাপারটা আছে সেখানে নিয়ে আমাদের বারবার কথা হচ্ছে। আমরা অবশ্যই এটার বিরোধী। আমরা চাই যার যার অবস্থানে
যেখানে মহাসড়কে বড় বাস গাড়ি চলবে সেখানে যেই গাড়িগুলি পরিবহনগুলি চলা উচিত সেই মানে দ্রুত গাড়িগুলি যেখানে চলা উচিত সেখানে যাতে সেটা চলে, আর যেই সড়কে স্বল্প গতির গাড়ি চলা উচিত সেই গাড়িগুলি। আমরা এই ব্যাপারে বারবার আলোচনা চলছে এবং সিদ্ধান্ত অচিরেই মনে হয় এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে যে আমরা কোন সড়কে কোন গাড়িগুলি চলবে, এবং যারা সেগুলি যদি না চলে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছেন যে সরকার এটা নিয়ে চিন্তাভাবনা করছে এবং সরকারের প্রস্তুতিও নিচ্ছে এই ব্যাপারে করা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। আচ্ছা, ইজি বাইকের ক্ষেত্রে আগের যারা এই বিষয় নিয়ে কথা বলতেন তারা পরামর্শ দিতেন যে আপনারা এটা লম্বা সময়ের একটা প্রক্রিয়া, আপনি চাইলেই আইন প্রয়োগ করে তাদেরকে মেরে কেটে তাদের 1 লাখ টাকা একটা পুঁজি দিয়ে একটা ইজি বাইক কেনে, এটা লম্বা সময়ের প্রক্রিয়া, সে কৃষিকাজ থেকে উঠে এসে এটা করে। তারা পরামর্শ দিতেন যে দীর্ঘদিন ধরে আপনারা এই ব্যবসাটা বন্ধ করা বাংলাদেশে, প্রথমে এটা আমদানি, এই ব্যাটারিগুলো যেখানে তৈরি হয়, কিংবা ওই লাইসেন্সটা বাতিল করে দেয়া, যে এটা আর করা যাবে না বাংলাদেশে। এইভাবে আস্তে আস্তে স্লোলি দেন একটা সময় গিয়ে যে চার্জ যেখানে দেয় তারা গ্যারেজে, ওই গ্যারেজগুলো বন্ধ করে দেওয়া, বা অবৈধভাবে যে তারা চার্জ দেয় সেই জায়গাটাগুলোকে চিহ্নিত করে, এগুলো খুব বেশি না, এগুলো পুলিশের কাছেই আছে তালিকা। তো সেই জায়গাটাই হচ্ছে আপনাদেরকে নজর দেওয়ার জন্য অনেকেই পরামর্শ দিচ্ছেন, আমি জাস্ট আপনাকে পৌঁছে দিলাম যেহেতু আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে। ব্যাপারটা হচ্ছে যেমন সমস্যাগুলি আপনি কিন্তু চিহ্নিত করেছেন। জি, এখন যেটা হচ্ছে যেহেতু যেমনিভাবে আপনি সমস্যাগুলি চিহ্নিত করেছেন, সরকারও কিন্তু সমস্যাগুলি চিহ্নিত করেছে, এবং এই জন্য সমস্যাগুলি চিহ্নিত করে তার প্রতিকারের যে ব্যবস্থা গ্রহণ করা, সেই জন্যই সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তবে কোন পদক্ষেপটা একটার পর একটা পদক্ষেপ আসবে, হয়তোবা প্রথমে মহাসড়ক থেকে ইজি বাইকগুলিকে সরিয়ে দেওয়া, হয়তোবা বড় বড় রাস্তা যেগুলি রয়েছে সড়ক মহাসড়ক ওগুলি, আর তারপরে হচ্ছে যে ইজি বাইকের কারণে সরকার একটা ভালো শুল্ক তারা মানে আমাদের বিদ্যুৎ ঘাটতির একটা বড় কারণ হচ্ছে তারা যেগুলি তারা যেখানে চার্জ দেয় সেখানে কিন্তু তারা এটা বেআইনিভাবেই করে, সেই কারণে কিন্তু সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই ব্যাপারেও সরকার ওইগুলির ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করছে যে যেহেতু আমরা ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটাও তো আমাদেরকে নজর দিতে হবে যে আমাদের বিদ্যুৎ যারা সিস্টেম লস হচ্ছে বা চুরি করছে সেই জায়গাটাও প্রতিকার ব্যবস্থা করতে হবে। আপনি যেই জায়গাটায়, যে মন্ত্রণালয়ের দায়িত্বে, এখানে খুব সিগনিফিক্যান্ট একটা জায়গা যেখানে গণপরিবহন, একটা দেশ চলেই হচ্ছে গণপরিবহনের উপরে, এবং এই দেশের বেশিরভাগ মানুষ, ছোট জায়গা কিন্তু মানুষের সংখ্যা এত বেশি, সংকট এত বেশি, লিমিটেশন এত বেশি যে ডেফিনেটলি যেই আসে সেই এখানে হিমশিম খাইতে হয়। কিন্তু আপনি কি বলবেন যে আপনি যদি এই 5 বছর সব ঠিকঠাক মতো চলে, আপনার এই জায়গাটায় কোনো চেঞ্জ, মানে যেটা চোখে পড়ার মতো বাংলাদেশে গণপরিবহনের ক্ষেত্রে বিশেষ করে কোনো কিছু কি আপনার প্ল্যান আছে, একটু বলবেন? আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আমরা গণপরিবহনের ক্ষেত্রে বলেছি যে আমাদের মূল টার্গেট হচ্ছে গণপরিবহন বৃদ্ধি করা, আমাদের লক্ষ্যযোগ্যর বাসগুলিকে সরিয়ে আমাদের ইলেকট্রিক বড় বড় গণপরিবহন বাসগুলিকে আনা, এবং এই ব্যাপারে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলেছি, এবং আমরা কিন্তু বেসরকারিভাবে এই ইনভেস্টমেন্ট যাতে আসে সেই ব্যাপারেও আমরা কথা বলছি। আর আমরা কিন্তু রেলে কিন্তু কোনো বেসরকারি ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট বলতে হচ্ছে আমরা ক্যারেজ অথবা লোকোমিটিকে বেসরকারি ইনভেস্টমেন্ট নাই, সেই জায়গাও কিন্তু আমরা যাতে ইনভেস্টমেন্ট আসে, আমরা যাতে এই সমস্যাতে বেরিয়ে আসতে পারি আমাদের, সেটার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করছি। তার মানে আমাদের রেলের এই সমস্যা থেকে বের হতে 2-3 বছর, মিনিমাম 2 বছর, উপরে 3 বছর সময় লাগবে। এরপরে আমরা দেখা যাবে রেলকে আমরা কি রকম দেখব, তখন দেখবেন রেলের ঢাকার আশেপাশে কানেক্টিভিটি বেড়ে গেছে, ঢাকার আশেপাশে জেলা যারা বসবাস করেন তারা রেলে এসে যাওয়া আসা করতে ঢাকার পারবেন। আশপাশ বলতে কতটুকু এরিয়া? ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জকে যুক্ত করার প্ল্যান আপনাদের আছে? হ্যাঁ, তারপরে মুন্সিগঞ্জ, এদিক দিয়ে মুন্সিগঞ্জ, তারপরে ধরেন গোপালগঞ্জের এই সাইডে ভাঙা পর্যন্ত বা গোপালগঞ্জ পর্যন্ত আমরা এই বিশেষ করে গোপালগঞ্জের দিকে নজর দিবেন পজিটিভলি? আমরা জেলার দিকে তো নজর দিচ্ছি না, আমরা হচ্ছে যে আমাদের আশেপাশের জেলাগুলির দিকে কানেক্টিভিটি বাড়ালে যারা এলাকার থেকে এসে মানে অফিস করে আবার অফিস শেষ হওয়ার পর আবার বাড়িতে যেতে পারে, যাতে ঢাকার উপরে চাপ কিছুটা কমে, সেই চেষ্টাটা। ঢাকার আশেপাশে কানেক্টিভ বাড়ানো, সেখানে জেলা ফ্যাক্টর না, মানুষ সবার আগে। আচ্ছা, গণপরিবহনের ক্ষেত্রে আমরা একটা চেঞ্জ তাহলে হয়তো আপনাদের হাত দিয়ে আমরা পেতে পারি, হ্যাঁ, নাকি সেটা দেখতে আমাদের কিরকম সময় লাগবে?
গণপরিবহনের যে ব্যাপারটা ইতিমধ্যে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই যে এখানে 62% যে ট্যাক্স শুল্ক ছিল সেটাকে 15% ভ্যাটের মধ্যেই আমরা নিয়ে এসেছি। তারা শুধু এই ভ্যাটটা দিয়ে গণপরিবহন আনতে পারবে এবং বিভিন্ন যারা বাস মালিকরা রয়েছে তাদেরকে ইতিমধ্যে আমরা উৎসাহিত করছি তারা যাতে তাদের এই আর বিআরটিকে আমরা এই ব্যাপারে খুব কড়াকড়ি সিদ্ধান্ত নিতে বলেছি যে ত্রুটিপূর্ণ বাসকে চিহ্নিত করে সেগুলিকে সরাতে হবে। আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ডাম্পিং করা। আমরা যে এই যে সিএনজি বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি বলেন, এগুলি বা ডাম্পিং করার মতো যে পরিমাণ জায়গা ঢাকার আশেপাশে দরকার বা বিভিন্ন জায়গায়, এই জায়গাটার এই জন্য আমরা এই ডাম্পিংয়ের সমস্যাটা বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। বিভিন্ন ডাম্পিং করার জন্য বিভিন্ন জায়গা আমরা খুঁজছি। সেইগুলি যখনই আমরা পেয়ে যাব তখনই দেখবেন যে বিআরটির মাধ্যমে আমরা খুব কড়াকড়িভাবে এই ত্রুটিপূর্ণ গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিতে পারব। ঢাকার মধ্যকার জ্যামের অন্যতম একটা জিনিস বলা হয় যে কয়েকটা বাস স্ট্যান্ড ঢাকার মধ্যে বাস টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে মহাখালী। এই জায়গাটা সরানোর জন্যে বিভিন্ন সময় সরকার ঘোষণাও দিয়েছিল আওয়ামী লীগের সময়, কিন্তু পারে নাই। আপনাদের কি এরকম মাথার মধ্যে কোনো চিন্তা আছে? হ্যাঁ, আমরা ইতিমধ্যে ঢাকার যে বাস স্ট্যান্ডগুলি রয়েছে এইগুলিকে আমরা ইতিমধ্যে মালিক সমিতিকে বলেছি যে ঢাকার যে বাস স্ট্যান্ডগুলি এগুলি আন্তনগর থাকবে না, মানে এগুলি চলবে হচ্ছে সিটি সার্ভিস এখান থেকে। এবং আমরা কিন্তু এসি বাস যারা চালায় তাদেরকে কিন্তু ইতিমধ্যে মালিক সমিতিতে ডেকে বলেছি আপনারা রাস্তা থেকে আপনাদের রাস্তার পাশে কোনো অফিস নিয়ে সেখান থেকে আপনারা যাত্রী উঠাতে পারবেন না, আচ্ছা, আপনাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। সিটি কর্পোরেশনকে বলা হয়েছে যে যারা এসি বাস চালায় যে কোম্পানিগুলি রয়েছে, সিটি কর্পোরেশন যাতে তাদেরকে বাস স্ট্যান্ডে কিছু জায়গার ব্যবস্থা করে যাতে ওই এসি বাসের যাত্রীরাও বাস স্ট্যান্ড থেকে যেয়ে তারা উঠে রাস্তার মধ্যে তারা যাতে বাস উঠাতে না পারে। এই জন্য কিন্তু আমরা জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত তাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে। এরপরে আর যদি কোনো কোম্পানি এসি বাস কোম্পানি রাস্তার পাশে বাস থামিয়ে যাত্রী উঠায়, আমরা তাদেরকে এসি বাস কোম্পানি তো ঢাকায় তো খুবই হাতে গোনা, না অনেক নন এসি বাস নন এসিদের যে ব্যাপারটি হচ্ছে আমরা ওই কোম্পানিগুলিকে বলেছি আমরা স্ট্যান্ডগুলিকে যার মালিক সমিতি যে এইগুলিকে ডাম্পিং স্টেশন বানানো যাবে না। এখান থেকে যে বাসগুলি মাসের পর মাস পড়ে থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে আমরা সেগুলি সরানোর ব্যবস্থা করব। ঢাকা শহরের মধ্যে যেসব বাস চলাচল করে আমরা ঢাকার কোম্পানিকে দিয়ে এই বাসগুলো মানে রান করার একটা প্ল্যান ছিল, একটা সময় এটা নেওয়া হয়েছিল। আপনারা কি সেটা কন্টিনিউ করবেন? হ্যাঁ, আমরা ঢাকার বিভিন্ন জায়গায় যে কোম্পানি বিভিন্ন বিচ্ছিন্নভাবে একটা রোডেই অনেকগুলি কোম্পানি তারা অ্যাক্টিভিটি চালায়, কিন্তু আমরা চাচ্ছি সেগুলিকে একটা কোম্পানির অধীনে নিয়ে আসা। এই ব্যাপারে তারা মালিক সমিতিও আমাদের সাথে একমত হয়েছে, প্রশাসনের সাথে আমরা কথা বলছি যে আমরা একটা কোম্পানি যাতে রাস্তার ভিতর যে গাড়িগুলি কম্পিটিশন তৈরি হয়, একটা ব্লক করে রাখে যানজটের তৈরি করে, সেই জায়গাটায় বেড়ে আসার জন্য সবগুলিকে একটা কোম্পানির অধীনে নিয়ে এসে একই কালারের বাস এক এক রোডে চালানো যায় কিনা, এবং সেখানে যাতে যারা ড্রাইভার তাদেরকে নির্দিষ্ট একটা বেতনের মধ্যে নিয়ে আসা যায় কিনা। কারণ এখন আমরা মাঠে কাজ করতে যেয়ে দেখেছি যে এখন যারা ড্রাইভার রয়েছে তাদের নির্দিষ্ট কোনো বেতন না, তারা হচ্ছে যে যতগুলি ট্রিপ দিবে সেই অনুযায়ী তারা একটা পার্সেন্টেজ পাবে, যে কারণে তাদের মধ্যে একটা মানে প্রতিযোগিতা থাকে। তা আমরা এখানে বলছি যে আমরা চাচ্ছি যে একটা রাস্তায় একটা কোম্পানির বাস ছাড়বে, সেখানে সবগুলি বাস অন্তর্ভুক্ত করা হবে, একই কালার থাকবে এবং ড্রাইভারদেরকে বেতন নির্দিষ্ট করা থাকবে, সে যাতে কোনো রকম অতিরিক্ত ট্রিপ অথবা অতিরিক্ত সুযোগ মানে নিজস্ব লাভের জন্য তৈরি করতে না পারে, এবং সে যাতে মনে করে যে তাকে নির্দিষ্ট আইন মেনে চলতে হবে। মহাখালী বাস টার্মিনাল সরানোর কোনো প্ল্যান আপনাদের নাই? আমাদের আছে। আমাদের যেটা হচ্ছে যে ঢাকার এই ঠিক এই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে সরিয়ে নিব সেই ব্যাপারটা না, এগুলিকে আন্তনগর যে বাসগুলি এখান থেকে ছাড়ে ঢাকার বাইরে, সেই বাসগুলিকে আমরা এখানে এখান থেকে এই স্ট্যান্ডটা এখান থেকে তারপর সিটি সার্ভিসটাকে এগুলিকে সিটি সার্ভিসের জন্য এই স্ট্যান্ডগুলিকে ব্যবহার করার চিন্তা ভাবনা আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়ে গেল, সেখানে বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? তাদেরকে বিরোধী দল হিসেবে তাদেরকে কত মার্কস দিতে চান? আসলে ব্যাপারটা হচ্ছে যে তাদের মার্কিংটা জনগণই করবে, কারণ জনগণই সংসদ কেমন লেগেছে সংসদে? যেটা হচ্ছে যে আসলে
আমরা মনে হয় যে যে সবার আগে আমরা যে কথাটা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, এখানে আসলে মূল টার্গেটটা যদি বাংলাদেশ হয়, হ্যাঁ, তাইলেই হচ্ছে সমস্যার অনেকটা সমাধান হবে। আর মূল টার্গেটটা যদি দল হয়, সেখানে একটা আমাদের মনে হয় যে অনেকগুলি মানে জামাতের অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে তারা বাংলাদেশের জায়গাটায় আসতে পারেনি। তারা তাদের জামাতে ইসলামী বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, জামাত ইসলামের, কিন্তু পরে যে বাংলাদেশ, সেই জায়গায় যদি তারা আসতে পারতো, তাহলে মনে হয় যে আরও বেশি আমরা একটা ভালো পদক্ষেপ নিতে পারতাম। গুম সংক্রান্ত ইস্যুতে সরকারের যেই কথা, আগে আপনারা যেই সাফারিংসের মধ্য দিয়ে আসছেন, আপনাদের অনেক নেতাকর্মী তারা নাই হয়ে গেছে, তাদের সেই গুম সংক্রান্ত কমিশন করার কথা ছিল, সেই বিষয় থেকে সরকার প্রথম অধিবেশনে আমরা এই বিষয়ে দেখলাম না, যেটা জুলাই সনদে ছিল। সেই জায়গায় সরকারের অবস্থান কি? না, সরকার ইতিমধ্যে গুম, যারা আমাদের নেতাকর্মীরা গুম হয়েছে, তাদের ব্যাপারে আন্তর্জাতিক একটি মানে অপরাধ কমিটি দেওয়া হয়েছে। যারা গুম, তাদের পরিবাররা যে সেখানে সাক্ষাৎকার দিয়েছে, তাদের টোটাল ঘটনাগুলি তুলে ধরেছে। সরকার এই ব্যাপারে আন্তরিকতা রয়েছে, কারণ গুমের একটা বিশাল পরিমাণ তো আমাদের দলের নেতাকর্মীরাই। সুতরাং আমরা এটা বলেওছি যে আমাদের যে আমরা গুম হওয়া পরিবারে যারা রয়েছে, তাদের যারা এদের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, হ্যাঁ, এবং তাদেরকে আইনের আওতায় আনাও হবে। সুতরাং এই ব্যাপারে সরকারের নমনীয় ভাব নেই। সরকার চায় যারা গুম হয়েছে তাদের পরিবারকে অন্তত বিচারটা যাতে তারা পায়, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝে মাঝে তারা হুমকি ধামকি দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও তারা বেশ সরব। তাদের ভবিষ্যৎ কি? দেখুন, যে দল বিগত 3টা নির্বাচনে জনগণের সাথে সম্পৃক্ত ছিল না, কখনো রাতের অন্ধকারে নির্বাচন করেছে, কখনো আমি তুমি নির্বাচন করেছে, কখনো রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, কখনো ভাগাভাগির নির্বাচন করেছে, যারা সবসময় জনগণকে ভয় পেত, জনগণের মতামতকে যারা কখনোই আমলে আনে নাই, তাদের আসলে জনগণকে নিয়ে তারা, জনগণ যে তাদের পক্ষে নাই, ক্ষমতায় থাকতেই তারা জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে পারে নাই। আর আজকে তারা এতগুলি হাজার হাজার ছাত্র জনকে হত্যা করে, আমাদের এত নেতা কর্মী রক্ত পিপাসু একটা সরকার এই হুমকি ধমকি দিয়ে চলে আসবে, আর আমরা এটা দেখব। আসলে সেই অভিযুক্ত বিরোধী দল আপনাদের উপরেই দেয় যে সরকারি দল ছাড় দিচ্ছে আওয়ামী লীগকে, সেই কারণে তারা পুনর্বাসিত হচ্ছে এবং জেলে যারা ছিল তারা ছাড়া পাচ্ছে, তারা জামিন পাচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমি আমার এলাকার বা আমি যেটা দেখি যে এরকমভাবে যারা রয়েছে আওয়ামী লীগের বিচ্ছিন্নভাবে মিছিল করা, বিচ্ছিন্নভাবে সেই জায়গায় তারা ওইটা আসলে গুপ্ত সংগঠনের কাজ, হ্যাঁ, এবং আমরা যেখানে তাদেরকে ফ্যাসিস্ট হিসেবেই চিহ্নিত করি এবং আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্টই বলি। সুতরাং আওয়ামী লীগের সাথে আমাদের কখনোই, বিএনপির অবস্থান সবসময় পরিষ্কার ছিল। আমরা আওয়ামী লীগের সবসময় বিরোধিতাই করেছি এবং বিরোধিতা করেই আমাদের অবস্থান সবসময় ছিল। আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি, জেলে গিয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, মামলা খেয়েছি, আমাদের সাজা হয়েছে। আমরা কখনোই আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বা গুপ্ত কোনো রাজনীতির মানসিকতা নিয়ে বা গুপ্ত অবস্থান নিয়ে নিজেদের পরিচিতি গোপন করে কোনো অবস্থান কখনোই বিএনপি ছিল না। আচ্ছা, সুতরাং এখনও বিএনপির অবস্থান আওয়ামী লীগের বিপক্ষে রয়েছে, ফ্যাসিস্টের বিপক্ষে রয়েছে। যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরাও তাদের বিপক্ষে রয়েছে। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করব, খুব শর্টে আনসার হইতে পারে, আপনার যা তাৎক্ষণিক মনে হয়। রাজনীতির মাঠের হাবিবুর রশিদ আর ঈদের দিনের ঘরোয়া হাবিবুর রশিদ, এই দুইয়ের মধ্যে কার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি? দুইটাই ভালোবাসার জায়গা। ঈদের দিন আমার জন্য আনন্দের, ভালোবাসার, আর রাজনীতিটাও আমার জন্য অনেক ভালোবাসার একটা জায়গা, কারণ দেশপ্রেম এখানে কাজ করে। সুতরাং আমি দুইটাকে একসময় দেখি, এখানে ক্ষমতার ভারসাম্য দেখি না। আচ্ছা, ঈদের দিন যদি সুযোগ পান, তবে গাড়ির পেছনের সিটে না বসে নিজে ড্রাইভ করে পুরো ঢাকা শহর বা নিজের এলাকা ঘুরে দেখতে চাইবেন? ঈদের দিন সুযোগ পেলে আসলে আমার মাঝে খুব সাইকেল চালানো আমি খুব পছন্দ করি। হ্যাঁ, আমার আসলে মন ইচ্ছে করে গাড়িতে না চড়ে
সাইকেলে চলে যদি পুরো এলাকাটা ঘুরতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। তাহলে ঈদের দিন সেই চেষ্টা আমি করবেন এই নাকি? নির্বাচনের সময় সাইকেল চালিয়েছি। আমি সাইকেল চালাতে খুব পছন্দ করি, সুতরাং সাইকেলের প্রতি আমার দুর্বলতা আছে গাড়ির চেয়ে বেশি। আচ্ছা, তাহলে সামনের ঈদে সেই ট্রাই করবেন। যদি আপনাকে বলা হয় যে সংসদে আপনার বিরোধী দলের সবচেয়ে কট্টর সমালোচককে একটি ঈদের সালামি বা উপহার দিতে হবে, আপনি তাকে কি উপহার দেবেন? এখন যেটা হচ্ছে যে দেখতে হবে সে ব্যক্তিটি কে, ব্যক্তিটি ছেলে না মেয়ে। আর ব্যাপার হচ্ছে যে যদি ব্যক্তিটি ছেলে, মানে ব্যাপার হচ্ছে যে আমার সবচেয়ে বিরোধিতা করবে, আমার হচ্ছে আমার মনে হয় যে ঈদের দিন কে সবচেয়ে বেশি বিরোধিতা করে আপনার? হাসনাত আব্দুল্লাহ? না, আমার ব্যক্তিগতভাবে তো তাদের সাথে আমার বিরোধিতার জায়গা না, নাই। সংসদেও আমাদের আসলে আমরা যারা সরকারি দলের যারা আমরা মন্ত্রীর যারা রয়েছে, আমরা তো আসলে মানে আমাদের প্রশ্নের উত্তর দিতে হয় আচ্ছা, আমাদের। আর আমি যেহেতু প্রতিমন্ত্রী, আমার প্রশ্নের উত্তর প্রায় আমার মন্ত্রীকেই দিতে হয়। সেক্ষেত্রে আমাকে খুব একটা প্রশ্নের উত্তর দিতে হয় না। সেক্ষেত্রে আমাদের তার প্রশ্নের খুব কড়াকড়ি আমার সমালোচনা হয় না। তবে মন্ত্রণালয় কেন্দ্রিক যত প্রশ্ন করা হয়, মন্ত্রী উপস্থিত থাকলে সেই উনি এখন উত্তর দেন। বিরোধী দলের প্রথম অধিবেশনে যেহেতু নারীরা ছিলই না, সুতরাং এই যে সবচেয়ে বেশি সমালোচনা কে? জামায়াতের আমির সাহেব করেছেন মনে হয়। আমাদের তাকে তো আর সালামি দেওয়া যায় না, তাকে একটা উপহার দিবেন। কি না, উপহার দিবেন? আমার মুরব্বী হিসেবে কি তাকে তো আসসালামু আলাইকুম দেওয়াই যেতে পারে, সালামি দিতে আর চান। তার সাথে কোলাকুলি করা যায়। আর আমার ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিগত আমার এলাকার যারা আমার বিরোধিতা করে, আমি তাদের যারা আমার বিরোধিতা করে তাদেরকে আমি দূরে ঠেলে দিই না, আচ্ছা, তাদের বাসায় যে হাজির হই। আচ্ছা। হ্যাঁ, এবং যে আমার বিরোধিতা করে তার সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক থাকে, কারণ আমি বিরোধিতা যে করে তার থেকে যদি সে ভালো কিছু বলে তার থেকে আমি শেখার চেষ্টা করি। আচ্ছা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব কি নিজে পছন্দ করে নিয়েছেন নাকি প্রধানমন্ত্রীর পছন্দে এই দায়িত্ব পেয়েছেন? ব্যাপারটা হচ্ছে যে আমি তো আসলে কোনটাই চাইনি, আমার দল বারবার আমাকে দিয়েছে, এই জন্য দলের প্রতি জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসার জায়গাটা অনেক গভীর। আর দায়িত্বটাও আমার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সুতরাং আমার রাজনৈতিকভাবে প্রাপ্তিটার জায়গাটা আমার অনেক বেশি, কারণ না চেতেই আমি অনেক কিছু রাজনৈতিকভাবে পেয়েছি। আর সেই কারণে জনগণের প্রতি আমি ঢাকায় উত্তর দক্ষিণের মধ্যে সর্বোচ্চ। আপনি নেত্রকোনার মানুষ, ঢাকায়, এটা একটা প্রশ্ন, আপনি নেত্রকোনার মানুষ, ঢাকায় এত এখন পপুলার কিভাবে হইলেন? দেখুন, আমি নেত্রকোনার আমি বেড়ে উঠেছি ঢাকায়, জন্ম ঢাকায়, লেখাপড়া ঢাকায়, রাজনীতি ঢাকায়, থাকি ঢাকায়, সব কিছু ঢাকা কেন্দ্রিক। আর আমি ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু এই নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে কিন্তু আমি পাশ করেছি। আচ্ছা, হ্যাঁ, উত্তর দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশনের মধ্যে। ওকে। আর ঢাকার মানুষ আমাকে ঢাকার ছেলেই মনে করে, কারণ দীর্ঘ প্রায় 40 বছর যাবত ঢাকায় আমি এই এলাকায় রাজনীতি করি, আর এই এলাকায় আমি বেড়ে উঠেছি। তারা খুব কাছের থেকে আমাকে দেখেছে। নির্বাচনের সময় কিন্তু আমার একটা বক্তব্য ছিল যে ব্যক্তিগতভাবে আপনারা প্রায় 54 বছর যাবত চিনেন, আর রাজনৈতিকভাবে 39 বছর যাবত আমাকে চেনে। বিগত দিনে ব্যক্তি হাবিব অথবা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যদি আমাকে খারাপ বলে, তাহলে আমাকে কেউ ভোট দিবেন না। আমি কিন্তু ভোট চাইনি, বলছি আমাকে ভোট দিবেন না। আর যদি অতীত কর্মকাণ্ড আমাকে বলে যে আমি অতীত ভালো ছিল, তাহলে আমার ভবিষ্যতে কাজ করার সেই সুযোগটুকু আমি চাই। আর না জেনে, আমার সম্বন্ধে না জেনে কেউ আমাকে ভোট দিবেন না। আচ্ছা, হাবিবুর রশিদ যদি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা ঢাকা দক্ষিণের মেয়র, কোনটা বেশি পছন্দ করবে? হাবিবুর রশিদ হাবিব সবসময় দায়িত্বটাকে পছন্দ করে। সেখানে যেই দায়িত্বে সে থাকবে সেই দায়িত্বটাকে সে মুখে, এখানে আমার কোনো পছন্দ নাই। আমার মধ্যে দেশাত্মবোধটা, দায়িত্বটাই প্রধান। আচ্ছা, ঈদের সেরা খাবার কোনটি? মায়ের হাতের সেমাই নাকি স্ত্রীর হাতে বিরিয়ানি? ব্যাপারটা হচ্ছে মায়ের হাতের সেমাইটাই আমার বেশি পছন্দ। আচ্ছা, আচ্ছা, বাসায় যেতে পারবেন কিনা এটা একটা আমরা সন্দেহ করছি। আমি ব্যাপার হচ্ছে এই ব্যাপারে আমার খুব আমি স্পষ্ট বলি, এবং আমার রাজনীতির পেছনে আমার মার খুব অবদান রয়েছে। হ্যাঁ, আমার বাচ্চাদের বড় করার ব্যাপারে আমার স্ত্রীর অনেক অবদান রয়েছে। কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময় ফেরারি থেকেছি, জেলে থেকেছি। হ্যাঁ, আর রাজনীতির ব্যাপারে আমার মাকে সবচেয়ে বেশি সাফারিংসে থাকতে হয়েছে। থানা, পুলিশ, ডিবি, র্যাব বারবার যে আমার মাকে অনেক বিরক্ত করেছে। সুতরাং আমার মা, আমার স্ত্রী, তাদের দুইজনের অবদান রয়েছে। আচ্ছা, ঈদের পাঞ্জাবির পছন্দের রং কি এরকম? ঈদের দিন কি পরেছেন, সাদা নাকি অন্য কোনো কালার? আমার পছন্দগুলি খুব সাদা সিধা। যেমন খাবারের পছন্দ হচ্ছে ডিম ভাজি, আলু ভর্তা, আর হচ্ছে ডাল। তেমনিভাবে কাপড় চোপড়ের পছন্দ হচ্ছে সাদা, আকাশি। হ্যাঁ, এই কাপড়গুলি বেশি পছন্দ করি। ছোটবেলার ঈদ বেশি আনন্দের ছিল নাকি মন্ত্রী হওয়ার পরে একটু বেশি পাচ্ছেন? ব্যাপার হচ্ছে
ছোটোবেলার ঈদ সব বেশি পছন্দের ছিল। তখন একটা প্রতিযোগিতা ছিল, একটা আনন্দে, মানে ঈদের আগে প্রস্তুতি ছিল। আর এখনও হচ্ছে দায়িত্বের জায়গাটা, দায়িত্ব পালন করতে করতে ঈদ কখন চলে যায় নিজেও জানি না। হ্যাঁ, দেখা সাক্ষাৎ করতে। আর তখন হচ্ছে নিজের ঈদ নিজের মধ্যে, নিজের বন্ধু-বান্ধব, ভাই বোন, আত্মীয়-স্বজনের মধ্যে ঈদটা, সেই ঈদটা খুব কম্পিটিশন থাকতো যে কে ঈদের কাপড় আগে কিনলাম, কারটা লুকিয়ে রাখতে পারলাম, হ্যাঁ, কার কাপড়টা দেখিয়ে ফেলতে পারলাম। 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, সেই কারণে তাদের থেকে বেশি সালামি আমাকে পেতে হবে। এখন কি সালামি দেয় কেউ? এখন আসলে আপনি ছোট ভাই, মানে আমার 5 ভাই বোনের মধ্যে সব ভাই বোনে অনেক আগের থেকে ওরা বাইরে সেটেল, 80-90 সালেই তারা চলে গেছে সব। আমারও আমেরিকার গ্রিন কার্ড ছিল। হ্যাঁ, আমার তো একবার গুলি লেগেছিল 4টা, আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল 2011 সালে। তারপর আল্লাহর রহমতে মানুষের দোয়ায় বেঁচে আছি। তারপরে আমার ভাই বোনরা সবাই আমেরিকা নিয়ে গিয়েছিল। ম্যাডাম ফোন করে বলল যে, যাওয়ার আগে ম্যাডামের সাথে দেখা করলাম যে, ম্যাডাম এই অবস্থা। ঠিক আছে, কয়দিন? আমি তো 2-3 মাস। ফ্যামিলি খুব প্রেশার ক্রিয়েট করছে, সবার ছোট তো। ঠিক আছে। পরে আমি যাওয়ার পরে তখন সবাই বলতেছিল যে, ম্যাডাম অত আর আসবে না। তখন ম্যাডাম কারোর ফোন নাম্বার অ্যানি বাইকে একটুকু বেগে ধরলো, কারণ নাম্বার থাকলে ওকে ধরো তো, ধরছে। তা আমি তখন দুপুরবেলায়, আর এখানে রাত্রবেলায়, ম্যাডাম ধরে জিজ্ঞেস করলো, তোমার গ্রিন কার্ড আছে? আমি জি ম্যাডাম। আমি বললাম না, আমি ফ্যামিলি প্রেশারে আছি, বাট যে বুঝিয়ে শুনে ভাই বোনদের আবার চলে আসবো। কয় হ্যাঁ, সবাই এখানে বলতেছে তুমি না, কয়দিনের মধ্যে আসতে পারবো? আমি 10 দিন। ঠিক আছে, আমি তো বিশ্বাস করি। আমি 10 দিনের মধ্যে বাংলাদেশের গ্রিন কার্ড এসে সারেন্ডার করে দিয়ে চলে আসছি 12 সালে। ম্যাডামের কথাই আমার মধ্যে দেশাত্মবোধ ছিল, কারণ আমাদের ছেলে পেলে মারা গেছে, গুম হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে তাদের কাছে আমার কোনো কিছুই, মানে তাদের তুলনায় আমি কিছুই করিনি তাদের জন্য। আচ্ছা, মন্ত্রণালয়ের ফাইল সই করা বেশি কঠিন নাকি ঈদের দিন সালামি দেওয়া বেশি কঠিন? ব্যাপারটা হচ্ছে যে মন্ত্রণালয়ের ফাইলটা, আমরা যেহেতু রাজনীতিবিদ, আমাদেরকে আসলে মন্ত্রণালয়ের ব্যাপারটা তো আমরা আগের থেকে অভিজ্ঞ না। সেই ক্ষেত্রে আমাকে একটা ফাইল স্বাক্ষর করতে হলে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়, পড়তে হয়, ফাইলটা বুঝে শুনে করতে হয়। আর সালামের ব্যাপারটা সেই জায়গায় আমার কোনো বুঝতে হয় না, কেন সেটা ভালোবাসাটাই মূল। সেখানে তো আমার চিন্তা ভাবনা করতে হয় না। পকেটে যা থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ দিতে থাকি, যখন থাকে না তখন শুভেচ্ছা দিই। আচ্ছা, কোনটা বেশি ভয় পান, লাইভ টক শো নাকি টক শোর বেশি কঠিন প্রশ্ন, নাকি ঈদের আগের দিন মহাসড়কের লাইভ ট্রাফিক আপডেট? এখন ব্যাপার হচ্ছে, প্রথম হচ্ছে যে আমি মিডিয়া ব্যক্তিত্ব না। আমি মিডিয়া মানে এমনি ছাত্রদলে যখন সেন্ট্রাল সাধারণ সম্পাদক সেক্রেটারি ছিলাম, তখন মিডিয়ার সাথে বিভিন্ন সময়, মহানগর বিএনপির দায়িত্বে ছিলাম, নির্বাহী কমিটি, তখন নির্বাচনকে নিয়ে অনেক সময় মিডিয়া। এমনি একটা টক শোতে খুব আমি কখনোই আসিনি, আর টক শো আমি খুব একটা করিও না। মানে আমি নিজেকে মিডিয়া ব্যক্তিত্ব মনে করি না। ভয় পান? মানে আমি মনে করি না আসলে মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, আমি আসলে সেই যোগ্যতার লোক আমি আসলে নিজেকে মনে করি না। আমি রাজনীতিবিদ হিসাবে, আমি যখন আমার দলকে অথবা দেশকে রিপ্রেজেন্ট করতে যখন কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কিন্তু মিডিয়ার এসে নিজেকে গড়ে তোলার ওইটা আমার কাছে মনে হয় না যে আমার চেয়ে অনেক আরো ভালো অনেকে আছেন যারা এগুলি ভালো করতে পারে। আচ্ছা, সবশেষ প্রশ্ন, যদি একটিকে বেছে নিতে বলা হয়, আপনি রাজনৈতিক জীবনে সবচাইতে সফল ব্যক্তি নাকি পারিবারিক জীবনে সবচাইতে সফল একজন মানুষ? ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে আসলে যেহেতু আমরা দীর্ঘ সময় রাজনীতি করতে যে পরিবারের বাইরে ছিলাম, সুতরাং পরিবারকে যে সময়টুকু আমার প্রাপ্য ছিল সেই সময়টুকু পরিবারকে দিতে পারিনি, এটা হলো বাস্তবতা। রাজনীতিকে সময়টাই বেশি দিয়েছি। সেক্ষেত্রে রাজনীতিতে সময় দিয়েছি, দল আমাকে সংসদ সদস্য বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, সেই ক্ষেত্রে তো মনে হবে যে রাজনীতিকে আমার প্রাপ্তি বেশি। আর পরিবার আমার কাছে যে সময়টুকু প্রাপ্য ছিল বা যে সময়টুকু সেই সময়টুকু দিতে পারিনি, সেখানে তো ঘাটতি কিছুটা রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আবারও ঈদ মোবারক। এই সময়টা কষ্ট করে আমাদের সাথে বের করে দিয়েছেন, সো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসী এবং আমার এলাকার সবুজবাগ, খিলগাঁও, মুগদার সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সাথে সাথে একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে যে আমরা যাতে সবসময় সকল ঈদ যাতে নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে এবং যাত্রীদেরকেও একটি নিরাপদ ঈদ উপহার দিতে পারি, সেটাই দোয়া করবেন আমাদের জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আলাপ করছিলাম হাবিবুর রশিদ এমপি, তিনি প্রতিমন্ত্রী। তিনি যেই কথাগুলো, তার মনের কথাগুলো আসলে বলছিলেন, আমাদের সাথে শেয়ার করছিলেন। আমরা কড়া আলাপটা আসলে কড়াভাবে করতে চাই নাই, আমরা এই আনন্দটুকু সবসময় রাখতে চেয়েছি।
যে একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী হওয়ার পরও একজন মানুষ কতটা সরল হতে পারে। সো আপনারা যারা দেখেছেন আপনাদেরকে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।